পরিমাপ করতে পারবো। হুম স্কেলার ভেক্টর রাশিকে দুটো ভাগ করেছে। স্কেলার রাশিকেও তুমি পরিমাপ করতে পারবে, ভেক্টর রাশিকেও পরিমাপ করতে পারবে। মানে পরিমাপযোগ্য কোনো বিষয়কেই কি বলা হচ্ছে, রাশি বলা হচ্ছে। হ্যাঁ তার মানে এখানে কি বলেছে, তুমি যেটা আগের দিনে পড়েছিলে, জলকেও পরিমাপ করতে পারবে, যে কোনো জিনিস যেটা পরিমাপ যোগ্য সেটাই হবে কি হবে। শক্তিকে আমি নিউটন দিয়ে পরিমাপ করতে পারবো। হ্যাঁ, ওর একক হচ্ছে নিউটন। নিউটন নিউটন দিয়ে পরিমাপ করতে পারবো। বোঝা গেল? এবার দেখো রাশির একক কি। একক মানে যেমন নাও দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে তুমি কি বলছো, সেন্টিমিটার, মিটার বা কিলোমিটার। ওই সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ওটাই হচ্ছে একক। এখানে কি বলছে, ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য একক একান্ত প্রয়োজন। একক একান্ত প্রয়োজন। কোন ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে, মানে একটা ফিক্স ধরে, যেমন সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এটা একটা ফিক্স ধরছি, ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা হয়, তাকে ওই রাশির একক বলা হয়। কি বলছে, যে পরিমাপ মানে ধরো তুমি সবই পরিমাপ করছে, কেন বলছে ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য একক একান্ত প্রয়োজন। একক ছাড়া হবে না। যেমন ধরো আমি তোমাকে বলে দিলাম 25, এবার ধরো তুমি ভাবছো যে 25 কেজি, আমি ভাবছি 25 গ্রাম, আর একজন ভাবছে 25 মিলিগ্রাম, আর একজন ভাবছে মিলিগ্রাম, 25 কুইন্টাল, মিলিগ্রাম, কুইন্টাল, কেজি, গ্রাম। হ্যাঁ, তার মানে শুধু 25 যেই কথাটা বললাম, তাহলে এইটাতে যদি আমি একক না লাগাই, তাহলে কি ওর কি মানে কত কেজি বা কত গ্রাম ওর কোনো কিছু, ধরো তোমার কোনো কিছু তোমাকে বললো যে 25, মানে ধরো তোমার কাছে ধরো কোনো কিছু কিনলে, তুমি ধরো সিম্পল চিনি কিনলে, তুমি বললে যে 25 এনেছি, মানে ওই 25-এ ওই 25 কথাটা ভ্যালু নাই, না ওই 25 কথাটার ভ্যালু হচ্ছে না। কেউ তুমি ধরো তুমি 25 বলে দিলে বাড়িতে এসে, তোমার ধরো বাবা বুঝলো 25 গ্রাম, মা বুঝলো 25 কেজি, 25 কেজি, আবার ধরো তোমার কেউ কাকা যেটা যেই থাকুক না সে বললো 25 কুইন্টাল, 25 কুইন্টাল, আবার ধরো তোমার বন্ধু কেউ বুঝলো 25 মিলিগ্রাম। তার মানে কোন ওই যে 25 কথাটা বললে ওইটার কোনো ভ্যালু থাকছে না, নেই। তার মানে আমার কি প্রয়োজন, একটা নির্দিষ্ট ফিক্সড একক চাই। তাহলে সেই জন্য এই লাইনটা বলেছে যে ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য একক একান্ত প্রয়োজন। কোন ভৌত রাশির একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপকে প্রমাণ ধরে, এই লাইনটা লিখতেই হবে। একক কাকে বলে পরীক্ষায় আসবে, স্কেলার রাশি, ভেক্টর রাশি। একক কাকে বলে, এককবিহীন রাশির উদাহরণ দাও। হয়ে গেল তোমার, বলো। মানে স্যার এই রাশি একক কাকে বলে, এটা ওই ওয়েবসাইটে থাকবে এমসিকিউ তে। না না না, একটা পিডিএফ নোট থাকবে, যাতে ধরো এই লাইনটাই লিখে থাকবে, একক কাকে বলে, রাশির একক কাকে বলে। তারপরে লেখা থাকবে এককের প্রয়োজনীয়তা কি। এরকম ভাবে লেখা থাকবে। মানে ধরো এখানে যেমন আমি বোঝানোর জন্য আমি এগুলো বইয়েতে নিয়ে লিখে নিয়েছি, সেম তোমার থিওরিতেও মানে ওই পিডিএফ নোটের মধ্যেও থাকবে, তোমার কোনো চিন্তা নেই। ওকে, ঠিক আছে। ওকে, তার মানে কি গেল, প্রমাণ ধরে নিয়ে প্রদত্ত রাশিটিকে সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা হয়, তাকে ওই রাশির একক বলা হয়। সাধারণভাবে কোন ভৌত রাশির পরিমাপ রাশিটি সাংখ্যমান তার একক। ওকে, সাংখ্যমান তার একক। এককের প্রয়োজনীয়তা কি বলছে, একক ছাড়া, যেমন আমি 25 যেটা বললাম, যে একক ছাড়া কোন রাশির পরিমাপ অর্থহীন। যেমন শুধু 25 বললাম, 5টা ব্যক্তি 5 রকম বুঝলো। আবার ধরো তুমি বললে 100, ঠিক আছে, কেউ বুঝলো 100 গ্রাম,
কেউ বুঝলো কেউ 100 টাকা, কুইন্টাল। কেউ বুঝলো 100 হ্যাঁ মিনিট। হ্যাঁ তো অনেক রকম এসে মানে যাচ্ছে, ওই যে যার মতন করে ভেবে মানে নিচ্ছে। হ্যাঁ মানে আমাকে একক না লাগালে ওই কথাটা কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তার মানে একক ছাড়া কোন রাশির পরিমাপ অর্থহীন। হীন শুধুমাত্র কোন রাশির মান দিয়ে কোনো কিছু নির্ধারণ করা যায় না। বাজায়। যেমন বইটার দৈর্ঘ্য এখানে বলেছে 21, মানে আমি 25 দিয়ে বলেছি, 21। এখানে লেখা রয়েছে 21 হ্যাঁ বললে কোনো অর্থ হয় না। যেমন ধরো আবার বলছে এখানে, বলছে ঘরটা বেশ বড়, হুম নর্মাল কথা। তাহলে তুমি ঘরটার সম্বন্ধে কোনো আইডিয়া পাবে? না মানে মানে ঘরটা আমি বেশ বড়, মানে আমি কেউ 25 দৈর্ঘ্য বলতে পারবো। হ্যাঁ 25/25 বলতে পারো। হ্যাঁ এবার 25/25 সেইটা কিলোমিটারে, না ফুটে, না হ্যাঁ 25 মিটারে, না 25 সেন্টিমিটারে, না 25 মিলিমিটার, না 25 হাতে। হাত কাউন্ট করেও তো বলা হয় এরকম ভাবে। হ্যাঁ মানে এক হাত মানে 1 মিটার। এক হাত মানে 1 মিটার, সেটা হতে পারে, হাতের উপর ডিপেন্ড করবে। তার মানে হ্যাঁ ঘরটা সম্পর্কে একজনের কাছে ঘরটির ক্ষেত্রফল সম্বন্ধে একরকম ধারণা সৃষ্টি হবে। তাই যে হুম প্রকৃত রাশির পরিমাপ করার জন্য একক প্রয়োজন। তার মানে তোমাকে যদি বলে এককের প্রয়োজনীয়তা কি, উদাহরণ সহ বোঝাও, তাহলে তোমাকে এই লাইনগুলোই লিখতে হবে। একটা এক্সাম্পল দেবে। হ্যাঁ মানে তুমি প্রথমে একক ছাড়া কোন রাশির পরিমাপ অর্থহীন, শুধুমাত্র কোন রাশির মান দিয়ে কোনো কিছু নির্ধারণ করা যায় না। নির্ধারণ করা যেমন যায় না। বইটার দৈর্ঘ্য 21 বলতে পারো, 25 বলতে পারো, সব থেকে ভালো তুমি 25 কথাটা ভালো বুঝেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে 25 দিয়ে বলে দেবে যে কোনো কিছু একটা কথা, তাহলেই হয়ে যাবে। হুম এবার যদি পরীক্ষার পরে লিখতে পারবে তো, হ্যাঁ ব্যাস, তাহলে এটা গেল এককের প্রয়োজনীয়তা। তো হ্যাঁ এরপরে যেটা আছে দেখো, এককবিহীন ভৌত রাশি। বিহীন ভৌত রাশি। এককবিহীন ভৌত রাশি কি হবে? মানে যদি এখানে আগে আমি সিম্পল আগে একটা এক্সাম্পল বলছি। ধরো আহ, এরকম বলছি, এক্সাম্পলে আসবে তোমার এক্সাম, ডিস্টার্ব করছে। ঠিক আছে না? হ্যাঁ ডিস্টার্ব হয়ে গেল। এক্সাম্পলে যেটা আসবে তোমার, যেমন ধরো আহ, ঘন ঘন কোণ, এককবিহীন রাশি আসবে। যেমন ধরো বাষ্প ঘনত্ব, প্রতিসারাঙ্ক, মানে যাদের ধরো ওপরেও দৈর্ঘ্য রয়েছে, হ্যাঁ নিচেও নিচে দৈর্ঘ্য দেবো। রয়েছে, তাহলে দুটো কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, তাদের হ্যাঁ একক থাকবে না। বলছে হ্যাঁ কোন ভৌত রাশি যদি এককবিহীন, কি বলছে, যদি কোন ভৌত রাশি যদি একই একক যদি বিশিষ্ট দুটি ভৌত বিশিষ্ট রাশির দুটি অনুপাত হয়, অনুপাত হয়। মানে যেমন ধরো দুটো ভৌত রাশি, দুটোর অনুপাত মানে কি, ভাগ করা। হ্যাঁ মানে সেম। ধরো ওপরেও দৈর্ঘ্য হচ্ছে, নিচেও দৈর্ঘ্য হচ্ছে, তাহলে কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ তাহলে তার কোনো একক থাকবে না। তাহলে ওরকম কি হবে? পারমাণবিক গুরুত্ব হবে, হ্যাঁ আপেক্ষিক গুরুত্ব হবে, হ্যাঁ দাব্রতা হবে, বাষ্প ঘনত্ব হবে। এই এক্সাম্পল মানে গুলো মনে রাখতে হবে। কি কি হবে আমি বলে দিচ্ছি, দাঁড়াও লিখে যন্ত্রের দিচ্ছি এখানে। যান্ত্রিক সুবিধা। হ্যাঁ, যন্ত্রের যান্ত্রিক সুবিধাও হবে না, উদাহরণ যন্ত্রের যান্ত্রিক সুবিধা। তারপর হবে তোমার এখানে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। আণবিক গুরুত্ব, ওকে। প্রতিসারাঙ্ক হবে, যেটা আলোক বলে চ্যাপ্টার আছে তার মধ্যে আসবে। হ্যাঁ এই আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, এগুলো সব কেমিস্ট্রিতে আসবে, মানে হচ্ছে তোমার ভৌত বিজ্ঞানের ভেতরে আসবে, ঠিক আছে। আবার বাষ্প ঘনত্ব হবে, যেগুলো হচ্ছে দুটো একই রাশি অনুপাত। অনুপাত। বুঝে গেল? হ্যাঁ এবারে দেখো, বলছে একইভাবে পারমাণবিক ভর, এখানে লেখা রয়েছে আণবিক ভর, পদার্থের আপেক্ষিক গুরুত্ব, যন্ত্রের কর্মদক্ষতা, ভৌত রাশির একক নেই, ব্যতিক্রম কোন? কোন?
কোণ মানে আমরা কিসে লিখি? রেডিয়ানে লিখি। 90 ডিগ্রি। হ্যাঁ কিন্তু কোণ অ্যাকচুয়ালি হয় কি? বৃত্তচাপ বাই আচ্ছা ব্যাসার্ধ কোণ ইকুয়ালস টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ বৃত্তচাপ আর ব্যাসার্ধ দুটোরই বাই ব্যাসার্ধ। ইউনিট সেম, হুম কিন্তু কোণের একক যেটা হয় সেটা হচ্ছে তোমার রেডিয়ান। রেডিয়ান। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার একক বিহীন হচ্ছে, কিন্তু একক আছে, পূর্ণ একক। হুম ঠিক আছে। ওকে। এরপরে যে দুটি দৈর্ঘ্যের অনুপাত হলো কোন কোণের একক রেডিয়ান, যেটা বলেছে। রেডিয়ান। আবার ঘনকোণও আসবে। ঘনকোণ মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ। ঘনকোণ হচ্ছে ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ। দূরত্বের বর্গ এইটার আবার আসবে তোমাকে স্টেরিডিয়ান বলা হচ্ছে। স্টেডিয়ান। হ্যাঁ স্টেরিডিয়ান। রেডিয়ান। কিন্তু এগুলো হচ্ছে দুটো সেম রাশিরই বর্গ, মানে অনুপাত, হুম একক বিহীনই হচ্ছে, কিন্তু এদের আলাদা একটা একক রয়েছে। যেমন দুটো দৈর্ঘ্যের বর্গক্ষেত্র অনুপাত হলেও এদের একক স্টেরিডিয়ান, দুটি দৈর্ঘ্যের অনুপাত হলেও কোণের একক রেডিয়ান। রেডিয়ান বুঝা গেল? মানে যদি কোণ দেখায় তাহলে ওটা হচ্ছে রেডিয়ান, হুম আর যদি ঘন কোণ তাহলে ওটা স্টেডিয়ান। হ্যাঁ স্টেরিডিয়ান। এগুলো এমসিকিউ কোশ্চেনে আসে। বুঝা গেল? হ্যাঁ তো আজকে কতদূর পড়লাম? ভৌত বিজ্ঞানে একটু ছোট ছোট করে পড়বো। এবার দেখো এখানে, এবার এইটা আসো, এককের বিভিন্ন পদ্ধতি। আমি এককটাকে লিখবো কিভাবে? একক লেখার বিভিন্ন পদ্ধতি। এককের বিভিন্ন পদ্ধতি তোমার বইতে রয়েছে, টেক্সট বইয়ে বলছে এককের প্রতীক লেখার আন্তর্জাতিক পদ্ধতি। এককের প্রতীক লেখার নিয়ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মগুলোকে কি? ফার্স্ট বলছে এককের প্রত্যেক প্রতীকগুলোকে ছোট হরফে লিখতে হবে। দেখবে কখনোই বড়তে লেখা থাকে না, সবসময় ছোটতেই লেখা থাকে। ছোটতে মানে দেখবে নিচে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার সব ছোটতে লেখা থাকে। বাংলাতে তো আলাদা হচ্ছে, কিন্তু ওদের যে সাইন্স, হ্যাঁ মানে ধরো এখানে মিটারকে লিখছি, এখানে ধরো মিটারকে স্মল এম লিখছি, গ্রামকে স্মল জি লিখছি, আবার কিলোমিটারকে স্মল কে এম লিখছি। তার মানে আমি কিসে লিখছি? এককের প্রতীকগুলোকে লেখা হয়, এককের প্রতীকগুলোকে ছোট হরফে লিখতে হবে, মানে এটা নিয়ম, লেখার নিয়ম। বলছে এককের প্রতীকগুলোকে লেখা হয় সোজা রোমান হরফে, বাঁকা বা ইটালিক হরফে না। মানে আমি এরকম ভাবে, যেমন ধরো আই, এটা হচ্ছে ইটালিক, আর রোমান হরফ হচ্ছে এরকম সোজা আই। এই যে এম যেটা লিখেছি, এমটা এরকম হচ্ছে স্মল, আর একটু যদি আমি এরকম ভাবে বাঁকিয়ে লিখে দিই তখন সেটা হবে ইটালিয়ান। হ্যাঁ ইটালিক মানে হচ্ছে এরকম বেঁকে থাকবে। হ্যাঁ আর সোজা যেটা থাকবে সেটা রোমান হরফ। রোমান। তো আমরা কিসে লিখবো? বলছে এককের প্রতীকগুলোকে লেখা হয় সোজা রোমান হরফ, মানে সোজা ভাবে লেখা হবে, বাঁকিয়ে লিখবো না। দেখবে বইয়েতে কোনো কোনো সময় লেখাগুলো একটা লেখা বাঁকি এরকম থাকে, হ্যাঁ সেটাকে বলে ইটালিক। বা তোমার মোবাইলেও হয়। হ্যাঁ স্যার হয়। হ্যাঁ, তো ওগুলো সব হয়ে যাবে, বাঁকা লেখাগুলো সবই কি হয়? ইটালিক হয়। তারপরে বলছে, দাঁড়াও এক সেকেন্ড, এটা এতটা বড় হয়ে গেছে। এরপরে বলছে যে সমস্ত একক বিজ্ঞানীদের নাম অনুসারে পাওয়া যায় সেই সমস্ত এককের প্রতীক অক্ষরগুলি আদ্যাক্ষরের বড় অক্ষরে লেখা থাকে, মানে ক্যাপিটাল অক্ষরে লেখা থাকে, মানে যেগুলো সায়েন্টিস্টদের নাম অনুসারে আসে। যেমন ধরো নিউটন, কি আসবে? এন।
নিউটন মানে নিউটন যদি বলো সেটা ক্যাপিটাল লেটারে আসবে। মানে হ্যাঁ নিউটনকে আমরা কি লিখি? নিউটন একটা সায়েন্টিস্টের নাম। হ্যাঁ তো নিউটন যখন লিখছি তখন আমরা কি লিখি? ক্যাপিটাল এন লিখি। আর হ্যাঁ কি আসবে? আবার চাপের একক আসবে পাস্কেল। পাস্কেলকে পিএ লেখা হয়। আবার জুল যখন আসে ও সায়েন্টিস্ট তখন জে লেখা হয়। হ্যাঁ তাহলে আমরা কি সায়েন্টিস্টের নাম অনুসারে হ্যাঁ লিখে দিচ্ছি তাদের ক্যাপিটাল হ্যাঁ লেটার। বোঝা গেল? আবার কেলভিন হ্যাঁ হবে। কেলভিন, হ্যাঁ স্যার বলছে হ্যাঁ, গ্রাম, গ্রামটা তো জি ওইটা জি, কোনো সায়েন্টিস্টের নাম হয়ে আছে। ও মানে ঠিক এই আছে, বোঝা গেল? হ্যাঁ মানে পাস্কাল, নিউটন, জুল। হ্যাঁ, এগুলো সব সায়েন্টিস্টের নাম। তো হ্যাঁ ওই যেহেতু ওরা ওই এককটাকে ডিরাইভ করেছে বা ওই হ্যাঁ থিওরিটাকে ডিরাইভ করেছে। যেমন হ্যাঁ পাস্কেল হচ্ছে চাপের একক, হ্যাঁ নিউটন হচ্ছে বলের একক। হ্যাঁ তো বলের সম্বন্ধে নিউটন আইডিয়া দিয়েছে, চাপ হ্যাঁ সম্বন্ধে পাস্কেল, প্রেসার যেটা হুম, সেটা পাস্কেল আইডিয়া দিয়েছে। সেই হ্যাঁ জন্য ওই এককটার সঙ্গে এমনি নর্মাল একক রয়েছে কিন্তু নিউটনও বলা যায়। হুম, বোঝা গেল? হ্যাঁ তারপরে বলছে বহুবচনে এককের প্রতীক বদলায় না, অর্থাৎ এককের বহুবচন বোঝাতে এস বা ইএস যোগ করা হয়। যেমন ধরো আমরা যখন অনেকগুলো কিছু বলি এস যোগ করে দিই, যেটা আমরা হ্যাঁ ইংলিশে শিখি। হ্যাঁ আবার ধরো হচ্ছে কোনো কোনো সময় ইএস ও যোগ করে দিই হ্যাঁ মানে বহুবচন অনেক বোঝাতে। কিছু বোঝাতে গেলে এস। হ্যাঁ, এস বা অনেক সময় মানে এস না ইএস ও হয়। হুম, মানে যেমন আমরা একটা মানুষকে বোঝাতে ম্যান মানে মানুষ, আর হ্যাঁ ম্যান মানে এস হ্যাঁ বা ইএস। হুম হুম তখন মেন হয়ে যায়, মেন এম ই এন হয়। ইএন। হ্যাঁ, মাঝে এটা ই হয়ে যায় বহু বচন। ওটা ইংলিশে শিখবে, ইংলিশে স্যারও বলবে তোমাদের। প্রথম দিন হয়তো এই স্যাটারডেতে হয়তো তোমার স্যাটারডে না সানডেতে তোমার মোটামুটি ধরো আহ, বিকালের দিকে তোমাদের হচ্ছে কি বলে আর্টস সাবজেক্টের ক্লাস হবে। হুম আমরা এখন ধরো ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টারটা বলছি, তো এই চ্যাপ্টারটা হ্যাঁ শেষ করে তারপর আমরা হুম, অন্য চ্যাপ্টারে যাব, সেটা জীববিজ্ঞান হবে। মানে হ্যাঁ জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান প্যারালালি হ্যাঁ একসাথে চলবে না। হ্যাঁ মানে অল্টারনেট করে চলবে। হ্যাঁ, মানে ভৌত বিজ্ঞানটা যখন পড়াচ্ছি, এখন হ্যাঁ পড়াচ্ছি ভৌত বিজ্ঞানটা, হুম যেই ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টারটা হয়ে যাবে আমরা জীবন হুম বিজ্ঞানে চলে যাব। হুম ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টারটা তখন ডিভিশন হবে, তোমাকে 2 থেকে 3 দিন টাইম দিয়ে এর উপরে টেস্ট নেওয়া হবে। হুম আবার ওই টেস্ট নিতে 2 থেকে 3 দিন টাইম দিলে তোমার কি হয়ে যাচ্ছে, তখন আমার জীবন বিজ্ঞানটা হয়ে যাচ্ছে চ্যাপ্টার একটা। হ্যাঁ তা হুম আবার ভৌত বিজ্ঞানে ঘুরে আসবে, হ্যাঁ আবার জীবন বিজ্ঞানের ওই চ্যাপ্টারটা রিভিশন টেস্ট নিয়ে ওই চ্যাপ্টারটা তৈরি হবে। হ্যাঁ আবার তখন ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার তৈরি হবে, হ্যাঁ পড়ানো হয়ে যাবে। আবার মানে এরকম ভাবে রোটেট হবে, মানে একসাথে। মানে ধরো আজকে জীবন বিজ্ঞান পড়ছি, হ্যাঁ কালকে ভৌত বিজ্ঞান, আজকে জীবন বিজ্ঞান, কালকে ভৌত বিজ্ঞান, এরকম ভাবে যদি করি হুম তাহলে ভৌত বিজ্ঞানও হবে না, জীবন বিজ্ঞানও হবে না। হ্যাঁ সেই জন্য যেই ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের মধ্যে যেই চ্যাপ্টারটা চলবে সেইটা হ্যাঁ কমপ্লিট হয়ে যখন শেষ হয়ে যাবে আমি তোমাকে পিডিএফ নোট কোশ্চেন সব দিয়ে হুম, ওইটা ব্যাকে রিভিশন চলবে। হ্যাঁ মানে ধরো আজকে যদি কালকে নেক্সট ক্লাসে যদি ভৌত বিজ্ঞান চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, হ্যাঁ তাহলে আমরা পরের ক্লাসে জীবন বিজ্ঞানে চলে যাব। ওকে এই ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টার উপরে তোমাকে নোট যেই দিন শেষ হবে সেই দিনেই নোট নোট পেয়ে যাবে, ওয়েবসাইটে ওকে আপলোড হয়ে যাবে। তোমাকে আমি টাইম হ্যাঁ বলে দেবো যে ভৌত বিজ্ঞানের এই হ্যাঁ চ্যাপ্টারটা অমুক ডেটেতে টেস্ট হবে, হ্যাঁ 2 দিন বা 3 দিন পরে। হ্যাঁ 2-3 দিন যেই আমাদের ক্লাস হয়ে যাবে জীবন বিজ্ঞানের এই চ্যাপ্টারটা আবার নতুন চ্যাপ্টারটা হয়ে যাবে। হ্যাঁ তো এই রোটেট প্রসেসে চলবো আমরা। ওকে মানে একসাথেই জীববিজ্ঞানও চলছে একখানা, আবার ভৌত বিজ্ঞানও চলছে আর একখানা, তাহলে হ্যাঁ কোনো কিছুই হবে না। কারণ হ্যাঁ জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান সায়েন্সেরই চ্যাপ্টার। হ্যাঁ সায়েন্স সবসময় আমরা একটা চ্যাপ্টার ধরে চলবো। একটা একটা চ্যাপ্টার ধরে চলবো। হ্যাঁ, আর আর যেই চ্যাপ্টারটা পড়ানো হয়ে যাবে সেই চ্যাপ্টারটা রিভিশন থাকবে। হ্যাঁ
মানে হ্যাঁ টেস্ট দিতে হবে, তাহলে চ্যাপ্টার রেডি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বোঝা গেল? এবার এখানে আসো, বলছে হ্যাঁ কোন প্রতীকের মাঝখানে ডট চিহ্ন দেওয়া যায় না। মানে গ্রাম লিখে ডট লিখে, মানে ধরো এখানে আমি মিটার লিখলাম, হুম, মিটার লিখে আমি এরকম ডট লিখতে পারি না, তাহলে ভুল। হ্যাঁ তারপর বলছে তাপমাত্রা কেলভিন এককের প্রতীকের ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যায় না। সেখানে ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে হয়। হুম। ঠিক আছে? বুঝতে পারলে না বুঝতে পারলে না? না স্যার বুঝতে পেরেছি। স্যার বলছি ওই ওই কেলভিনের এককটা একটু। হ্যাঁ, কেলভিনেরটা তুমি ডিগ্রি কেলভিন লিখতে পারবে না, শুধু কে লিখতে হবে। হ্যাঁ কে। হ্যাঁ, মানে কেলভিনটা যখন আমি লিখছি, এই যে ধরো ডিগ্রি চিহ্ন দিয়ে, মানে ধরো তুমি বললে 30 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে হবে। আবার তুমি ধরো 100 কেলভিন বললে, 100 ডিগ্রি কেলভিন হ্যাঁ লিখতে পারবে না, এগুলো ভুল। মানে তখন তোমাকে বলতে হবে 100 কেলভিন। বোঝা গেল? বলছে হ্যাঁ তাপমাত্রার কেলভিন এককের প্রতি ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যায়। মানে আমি 100 ডিগ্রি কেলভিন লিখতে পারবো না, শুধু কি বলবো 100 কেলভিন। 100 কেলভিন, মানে ডিগ্রি হ্যাঁ, কেলভিন বলতে পারবো না আমি। না ডিগ্রি কেলভিন বলতে পারো, যেমন ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারছো, কিন্তু হুম। 100 ডিগ্রি কেলভিন বলতে পারবে না, শুধু তোমাকে বলতে হবে কি 100 কেলভিন। আচ্ছা বলছি ওই সাতের কোশ্চেনটা আছে ওখানে। সাতের লাইনটা বলছে এককের প্রতীকের গুণ বীজগণিতিক নিয়ম অনুসারে হবে। যেমন ধরো হুম। মিটার ইন্টু মিটার কি লিখছি আমরা, যেটা ক্ষেত্রফলের ইউনিট, হ্যাঁ বর্গ মিটার লিখছি, মিটার, হ্যাঁ বর্গমিটার। তাহলে ওইটা বীজগাণিতিক নিয়মিত হচ্ছে। হ্যাঁ তো সেটাই এখানে বলেছে, বলছে এককের প্রতীকের গুণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হবে। হয়। তারপর বলছে দুটি ভিন্ন এককের প্রতীকের গুণ বোঝানোর জন্য প্রতীক যুক্তির মাঝখানে ডট বা ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। বের করা হয়। মানে ধরো কেজি মিটার আছে, হ্যাঁ কেজি মিটার ডট বা ড্যাশ বলছে। আবার ধরো হ্যাঁ বেগের একক কি হয়, মিটার পার সেকেন্ড, হ্যাঁ সেখানে ড্যাশ দিয়ে দিচ্ছি, হ্যাঁ বা এরকম স্ল্যাশ দিচ্ছি, পার সাইন দিচ্ছি। হ্যাঁ আবার ধরো হ্যাঁ কেজি মিটার পার হ্যাঁ সেকেন্ড, তো আমি সেরকম হ্যাঁ ডট বা ড্যাশ ইউজ করতে পারি। আবার বলছি দুটি এককের ভাগ বোঝাতে তির্যক রেখা ইউজ করি, যেটাকে ড্যাশ বলা মানে স্ল্যাশ বলা হচ্ছে, এরকম হ্যাঁ তির্যক রেখা ইউজ করছি। একাধিক ভাগ বোঝাতে তির্যক রেখা বারবার ব্যবহার করা যাবে না। মানে ধরো যেটা ভাগ রয়েছে সেটা বারবার ব্যবহার করা যাবে না, সেটা একবারই ব্যবহার করতে হবে। মানে আমাকে একবারই ব্যবহার করতে হবে ওটা। একবারই মানে ব্যবহার আমি যেমন করতে বলছি হবে। যে কেজি লেখা আছে, হুম। দিয়ে আমি ওটাকে স্ল্যাশ দিয়ে আমি এটাকে মিটার লিখতে পারবো, কেজি না মিটার না না, তাহলে। ওরকম না, ওরকম না, একাধিক রাশি থাকতে হবে। আমাকে ধরো কেজি মিটার, হ্যাঁ বা ধরো মিটার পার সেকেন্ড। হ্যাঁ এবার মিটার না পার সেকেন্ডের এমএস। পরে আবার ধরো কিলোমিটার এসে গেল, পারে আসছে মানে নিচে হ্যাঁ আসছে ডিভাইডে, তুমি হ্যাঁ স্ল্যাশ দিয়ে মিটার পার সেকেন্ড স্ল্যাশ দিয়ে আবার কিলোমিটার লিখতে পারবে না। মানে আমি একবার লিখতে স্ল্যাশটা পারবো, একবারই ইউজ করব। মানে বুঝে ওই গেল? লাইনটা আমি স্ল্যাশ একবারই, হ্যাঁ ওই লাইনটা আমি একবার স্ল্যাশ ইউজ করতে পারবো। হ্যাঁ, একবারই ইউজ করতে পারবে। এইটা গেল তোমার একক লেখার পদ্ধতি বা নিয়ম। হ্যাঁ এটা বইতেও রয়েছে, পরে পড়ে নেবে। হ্যাঁ তো আজকে যতদূর বললাম বোঝা গেল তো? হ্যাঁ কি কি বললাম? এককের ব্যাপারটা বললাম, একক বিন কি হ্যাঁ হয়, একক কাকে বলে, হ্যাঁ আর একক লেখার আবার পদ্ধতি। হ্যাঁ রোমান সোজা, ইতালিয়ান ব্যাকা। হ্যাঁ, এর পরের দিন এই এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। হুম মানে আর একক নিয়ে 3 দিন মানে ক্লাসে আমি এখানে যা আছে ডিকশনে, এরপরে শুধু এক্সাম্পল দিলেই হয়ে যাবে। ওকে মানে সব পরিমাপ গুলো আসবে। ঠিক হ্যাঁ আছে? ওকে তোমার গুড তুমি নাইট। কি থার্সডে কি তোমার স্কুল থাকবে? হ্যাঁ হ্যাঁ স্যার। থার্সডে স্কুল যাবে তাই তো? হ্যাঁ তাহলে তোমার যেমন 7:30 টাইম, এই টাইমটাই থাকবে। হ্যাঁ ওকে। ঠিক আছে, আমি থার্সডে আবার সেরকম লিংক পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট এরপরে স্যার। আমি এই সব ক্লাসগুলো সব ওয়েবসাইটে দিয়ে আছে, আর এর পিডিএফ হুম নোটও রেডি করা আছে এবং এমসিকিউ দিয়ে দিও। ওকে ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে তাহলে ক্লাস খতম করি। হ্যাঁ গুড নাইট ঠিক স্যার। আছে, হ্যাঁ, গুড নাইট।